আসেন আমরা একটা জরিপ করি। জরিপের মধ্যে কমেন্টে আপনারা প্রত্যেকে দলটার নাম লিখবেন। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া খুবই শীঘ্রই তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন এবং এটা ধারণা করা হচ্ছে অক্টোবর এই সময়টার মাঝামাঝি অথবা নভেম্বরের প্রথম দিকে, কেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তো নির্বাচন হবে নাকি হবে না আমরা সেটা নিয়ে পরে আসতেছি। আগে এই জায়গাটা একটা জরিপ করতে চাই যে আসিফ দলটি থেকে পদত্যাগ মানে সরকার থেকে পদত্যাগ করার পর কোন দলে যাবে। আপনাদের একটু আরো সহজ করে দেই। নাহিদও কিন্তু বলছিল কোন দলে যাব জানি না, আমি কোন দলের সাথে কানেক্ট আমি বলতে পারি না, এটা পরবর্তী সময় জানা যাবে। কিন্তু জাতি এক ধাপ আগাইয়া মনে করে রাখছে এটা হবে এনসিপি। তো উপদেষ্টা আসিফ মাহমুদ কি এনসিপি তে যাবেন? এখন বেশিরভাগ কমেন্ট যদি হয় এনসিপি, তাহলে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিছে এটা কি সরকারের অন্য 10 জনের মতন দিলেন, নাকি আগামী দিনে তিনি আবার পদত্যাগ করার পর এই কথা থেকে তিনি যদি এনসিপি তে জয়েন করেন তখন লইরা যান, তাহলে তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। কথা বলছি নির্বাচন কি নিয়ে এই মুহূর্তে মুখোমুখি আছে এনসিপি বনাম সরকার। যদিও দলটির এখনো নির্বাচনে যাওয়ার জন্য সবকিছু রেডি হয় নাই, বাট তারপরেও তারা একটা বড় স্টেক হোল্ডার আন্দোলনের, বা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যেও তাদের একটা গ্রহণযোগ্যতা আছে এবং একটা বড় ধরনের কম ধরনের হোক সাপোর্টিং শ্রেণী আছে। এখন নির্বাচন নিয়ে এই দলটির একদম উচ্চপদস্থ নেতা থেকে শুরু করে সবাই যেই ভাষায় বক্তব্য দিচ্ছেন, এরপরে আমরা দেখলাম যে সরকার খুবই হার্ড লাইনে বিষয়টা ডিল করছেন। সেনাপ্রধানও এ নিয়ে বক্তব্য দিচ্ছেন, সরকারের উপদেষ্টা শক্তিশালী উপদেষ্টা যাদেরকে চিনি তারাও বক্তব্য দিচ্ছেন, বাকি ছিল আসিফ। আসিফের যখনই বিপদ হয় এনসিপি ঝাঁপাই পড়ে, আবার এনসিপি যখন কোনো জায়গায় অ্যাঙ্গেলে আটকায় সেখানে আসিফ ঝাঁপাই পড়ে। এই সম্পর্কের মধ্যে আজকে আসিফ যে বক্তব্য দিছে সেটা এনসিপির সাথে রাইট নাও সাংঘর্ষিক। তার বক্তব্য কি কিন্তু আছে, কথাটা অনেকে বোঝেন না, আমরা হেডলাইনটা দিছি একরকম, জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরো স্পষ্ট হবে মন্তব্য করেছে আসিফ। তিনি বলছেন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। তাহলে তিনি যদি আগামী দিনে এনসিপি তে যান, এনসিপি তো নির্বাচন পেছানোর জন্য তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, স্পষ্ট। এখানে তারা বেশ কিছু শর্ত জুড়ে দিচ্ছে। তো তিনি এখন সরকারে আছেন, সরকারের বাইরে তার কথা বলার সুযোগ নাই। তিনি কি সেই কারণেই বললেন যে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই? এমনকি তিনি বলছেন সরকার ইতিমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, সুতরাং নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই। এখন এটি যদি তার বক্তব্য হয়ে থাকে, তাহলে আগামী দিনে এনসিপির জন্য তিনি কি কোনো দেয়াল বা প্রাচীর তৈরি করে দিলেন? যেহেতু তিনি দলটাকেই কোনো না কোনো ভাবে তার অন্তরে লালন করেন, ধারণ করেন। যদিও তিনি গতকালকে বলছেন তিনি কোন দল থেকে নির্বাচন করবেন এটা স্পষ্ট না, এখনো তিনি সিদ্ধান্ত নেন নাই। পদত্যাগ করার পরে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে এতটুকু বলছেন মুরাদনগর থেকে তিনি নির্বাচন করবেন না, টিকবেনও না। সেখানে কায়কুবাদ সাহেবের যে সেটআপ, সেই সেটআপে উপদেষ্টা আসিফ মাহমুদ সেই আসন থেকে কোন রকম সুযোগ সুবিধা করতে পারবে না, এটা আসিফ বোঝে। সেই জন্য তিনি আবার একটু কৌশলী বক্তব্য দিয়েছেন যে তিনি জাতীয় রাজনীতি করবেন, রাজধানী ভিত্তিক। সো তিনি রাজধানীর কোন আসন থেকে লড়বেন, কোন দল থেকে নাম মেনশন করেন নাই। বাট আজকের দিনে তার দেওয়া এই বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট যে সরকারের সিদ্ধান্তে তিনি অনর। এখন তারই অনর সিদ্ধান্ত, সরকার তো বিএনপির কাছে সিজদা দিয়ে আসছে, তো এই সরকারের তো একটা পার্ট তিনিও, তো তিনিও কি সিজদা দিচ্ছেন, বা সরকার ওই দিনই শেষ হয়ে গেছে, এরকম নানান বক্তব্য এনসিপি নেতারা দিচ্ছে। এর মাঝখানে এনসিপির যারা ফ্যান ফলোয়ার আছে তারা মনে করছিল যে এই ক্ষেত্রে অন্যান্য সময়ের মতন আসিফ হয়তো এনসিপির পক্ষ নিবে, কিন্তু আসিফ সরকারের পক্ষই নিছে। এটাতে এনসিপি কি হতাশ, নাকি ভেতরে আরো কোনো আলোচনা আছে, নাকি সরকারে যাওয়ার পর তখন তিনি বলবেন এখন আমি সরকারে নাই, এখন আমি অনেক কথা বলতে পারি, সংবিধান এবং শপথ রক্ষায় অনেক কথা বলতে পারি না, হয়তো আর অনেক নতুন তথ্য আসবে যেগুলো আসিফের কাছ থেকে আমরা এখনো শুনি নাই। তবে এই মুহূর্তে তার এই বক্তব্য এনসিপির জন্য সাংঘর্ষিক। কেউ কেউ বলছেন পোল্টি নিল কিনা, না পোল্টি নেয় নাই, এটাও পার্ট অফ পলিটিক্স, যে আপনাকে অনেক কিছু বলতে হবে, সময় মতো আবার কথা আপনি তুলেও নিতে পারবেন। ডিপেন্ড করে আপনি কখন কোন সিচুয়েশনে আছেন সেইটার উপর। সব খেয়ালামো বাংলাদেশে এই মুহূর্তে আপনার মন যেটা চায়, দেশ আপনার, এখানে থাকা প্রপার্টি আপনার, মন চাইলে আপনি খুলে বেচা ফেলবেন, নাট বল্টু নিয়ে যাবেন, পাথর দেশের সম্পদ, ওই যে সিলেটের ওইখান থেকে নিজের মনে করে বাড়ির মধ্যে নিয়ে রাখতে পারেন, ক্রাশার মিলে ভাঙ্গা বিল্ডিং এ লাগাই দিতে পারেন, দেশের সম্পদ দেশে রইল, বিদেশে তো যায় নাই। এই ধরনের একটা টেন্ডেন্সি আছে। গতকালকে আমরা দেখলাম যে বাংলাদেশে এই প্রথম কিনা জানি না, তবে নিউজটা তো প্রথম দেখছি আমার ধারণা, যে বাংলাদেশ বিমানের কয়েকটা চাকা উধাও হয়ে গেছে। ভাবা যায়, মানে এটাও কি মানা যায়? বাট ঘটনা তো ঘটছে। এখন কিভাবে ঘটলো এই বিমানের চাকা? এটা তো ভাই গাড়ির চাকা না যে একটা নিয়ে আপনি চোরাই বাজারে বেচা দিলেন, হ্যাঁ, বা দোলাই খাল নিয়ে আপনি এটারে কালার টালার চেঞ্জ করে ফেললেন। বিমানের চাকা, এটা বিমানেই লাগতে হবে। আবার বাংলাদেশে যে কয়েকটা অথরাইজড আমাদের যেই কি বলে যে যাত্রী সেবা প্রদানকারী বিমান সংস্থাগুলো আছে,
তারা তো নিয়ে এক বিমানের চাকা আরেক বিমানে লাগে ধরা খাবে না, কিন্তু ঘটনার প্রেক্ষাপট কেমনে হইলো এই মহাপুকুর চুরি সম্ভব? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত মানে সরকারি যে বিমান, সেখানে 10টি চাকা চুরি করে একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে 2 কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটা জিডি হয়েছে। জিডি কেন ভাই, মামলা কেন হইল না? আর যে কোম্পানি এই সোরাই সাখানিয়া লাগাইছে এদের তো লাইসেন্সই ক্যান্সেল করে দেওয়া দরকার এই ধরনের গর্হিত অপরাধের জন্য। বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন তিনি থানায় জিডি করছেন, বলছেন কি গত 16 আগস্ট সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশের অকশন শেড থেকে 10টি আনসার্ভিসেবল টায়ার খুঁজে পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন এবং স্টোর হেল্পার শামসুল হক চাকার সেটটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কর্মকর্তা শফিকুল ইসলামের কাছে দিয়েছেন। তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে দেওয়া হয়েছে। ইউএস বাংলা সিয়াদায়া এই ট্রান্সপোর্ট সেকশনটা খারাপ না, তারা কিন্তু ভালোই মোটামুটি সার্ভিস দিচ্ছে, দেশের মধ্যে বিমানকে অনন্য উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু তাদের সার্ভিস নিয়ে পজিটিভ নেগেটিভ বক্তব্য আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে বিমান বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ যেটা, সেটাকে চুরি করে ওইখানে 2 জন স্টাফ বেচা দিল, আর আপনারা কিনে নিয়ে বিমানের চাকায় লাগাই ফেললেন, যদিও এটা এখনো অভিযোগ পর্যায়ে আছে। কলিজার মধ্যে একবারও কাঁপন দিল না যে এটা যদি সামনে আসে পরিস্থিতি কোন দিকে যাবে। এখন আমরা যেখানে দেখছি যে বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে, কেন নাম প্রকাশ করে না, ভাবে যে এত বড় বড় রাঘব বলদের মাঝখানে চাকরি হারাইতে পারি, নিজেরাই আবার মামলার মধ্যে ঢুকাই দিতে পারে, এইভাবে তো কাজ করে। আচ্ছা, তো তিনি কি তথ্য দিলেন? বললেন যে এক একটি উড়োজাহাজের চাকার দাম 5 থেকে 15,000 মার্কিন ডলার। তো সেই হিসাবে এই 10টা চাকার দাম এভারেজে $1,00,000+, বাংলা টাকায় প্রায় 1 কোটি টাকার উপরে। বিমানবন্দর থানার ওসি বলছেন বিমানের পক্ষ থেকে জিডি করা হয়েছে, ব্যবস্থা নেবে। অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। তথ্য বলছে সম্প্রতি 1 মাসের ব্যবধানে বিমানের উড়োজাহাজ অন্তত 8 বার কারিগরি ত্রুটির সম্মুখীন হয়েছিল। বোয়িং বিমানে চাকা ফেটে যাওয়া, ফ্লাইট বাতিল, শিডিউল বিপর্যয়ের মতন ঘটনা ঘটেছে। এর মাঝখানে এই যে চাকা চুরি কইরা দেশের ভিতরে থাকা আরেকটা বিমান কোম্পানি তারাই চাকা লাগাইছে, আমার মনে হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রের উচিত সর্বোচ্চ লেভেলের অ্যাকশন নেওয়া। ডক্টর ইউনূস সরকার কি করবেন সেটা জানি না, যদি এটা কইরা যেতে না পারে এরপরে এই সরকারের মুখ থেকে অন্য সরকারের সমালোচনা আমার মনে হয় না যার ভবিষ্যতে গ্রহণযোগ্য হবে। মানে চোরদের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করতেছে চোরদের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাইতে হবে। আপনারা এটা কি নিবে, যারা সরকার পরিচালনা করছেন তারা বুঝবেন।